বিজ্ঞান যেন এক বিশাল জালের মতো, যেখানে প্রতিটা আবিষ্কার তৈরি হয় অতীত ও বর্তমান জ্ঞানের উপর ভর করে। আইজাক নিউটনের কথাই ধরা যাক। যে শক্তির কারণে আপেল নিচে পড়ে, সেই একই শক্তির কারণে গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে ঘোরে। তার এই ধারণা তৈরি হয়েছে কপারনিকাস, গ্যালিলিও এবং কেপলারের কাজের ওপর। শতাব্দী পরে আলবার্ট আইনস্টাইন নিউটনের তত্ত্বগুলোই পুনর্নির্মাণ করেন, যা মাধ্যাকর্ষণ সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয়। এটি পরবর্তী সময়ে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী আন্দ্রিয়া গেজকে আমাদের ছায়াপথের কেন্দ্রে থাকা অতি বৃহৎ কৃষ্ণগহ্বর আবিষ্কার করতে সাহায্য করে। আর এমন প্রতিটি মাইলফলকের পেছনে ছিলেন অসংখ্য বিজ্ঞানী, যারা এই জালকে আরো মজবুত করে ভবিষ্যৎ আবিষ্কারের রাস্তা খুলে দিয়েছেন। চারটি বড় বৈজ্ঞানিক অগ্রগতির ভিত্তিতে এই ধারণাটির দিকে গভীরভাবে নজর দেওয়া যাক। প্রথমেই আমরা কিভাবে জানি মিশরীয় মমির বয়স কত, মায়া সভ্যতার পতন কবে, কিংবা স্টোনহেঞ্জ কখন নির্মিত হয়েছিল? এর জবাব আছে কার্বন 14 ডেটিং পদ্ধতিতে, যা 1940-এর দশকের মাঝামাঝিতে তৈরি করেন ভৌত রসায়নবিদ উইলার্ড লিপি। এর কয়েক বছর আগে কার্বনের অস্থিতিশীল এই রূপ কার্বন 14 আবিষ্কার করেছিলেন মার্টিন ক্যামেন ও স্যাম রুবন। লিপি দেখালেন প্রাকৃতিকভাবে এটি বায়ুমণ্ডলে উপস্থিত থাকে। অক্সিজেনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড বা CO2, যা উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে, আর প্রাণী আর মানুষ গ্রহণ করে খাবারের মাধ্যমে। প্রতিটি জীবিত প্রাণী অনবরত তাদের কার্বন 14 ভাণ্ডার নবায়ন করে, কিন্তু মৃত্যুর পর কার্বন 14 নিয়মিত হারে কমতে থাকে, অনেকটা উল্টোগোনা ঘড়ির মতো। লিপি বুঝতে পারেন অবশিষ্ট কার্বন 14 মেপে প্রায় 50,000 বছর পর্যন্ত পুরনো দেহাবশেষের মৃত্যুকাল জানা যায়। তার ধারণা ছিল মানব পর্যায়ে এগুলোর পরিমাণ অনেক বেশি থাকবে, তাই পয় নিষ্কাশন ব্যবস্থার গ্যাস নিয়ে তিনি পরীক্ষা চালান, আর তা সফল হয়। এরপর প্রাচীন নিদর্শনে তিনি পদ্ধতিটি প্রয়োগ করেন এবং তা সেসবের আনুমানিক বয়সের সঙ্গে মিলে যায়, যা প্রত্নতত্ত্বে এক বিপ্লব ঘটায়। নিজের কাজের জন্য 1960 সালে রসায়নের নোবেল পুরস্কার পান লিপি। কার্বন 14 ডেটিং প্রাচীন পরিবেশ ব্যবস্থা সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা মানুষের কর্মকাণ্ড পৃথিবীকে কিভাবে বদলে দিচ্ছে সেটি বুঝতেও সাহায্য করছে। এসব গবেষণা আইপিসিসির বৈজ্ঞানিক প্রতিবেদনগুলোকে সমৃদ্ধ করেছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রেখেছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে আইপিসিসির কাজকে 2007 সালে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। লিপির পদ্ধতি কেবল অতীতের রহস্যই উন্মোচন করেনি, বরং আমাদের আজকের পৃথিবীকে বোঝার চাবিকাঠি দিয়েছে। প্রযুক্তিতে ভরা এই পৃথিবী 20 শতকের সবচেয়ে বিখ্যাত এক বিজ্ঞানীকে ছাড়া কল্পনা করাও কঠিন হতো। আপনি কি জানেন, আংশিকভাবে আমরা আইনস্টাইনের প্রতি কৃতজ্ঞ হতে পারি স্মার্টফোনের ক্যামেরা থেকে শুরু করে সোলার প্যানেলের জন্য। হয়তো আপনি তাকে আপেক্ষিকতার তত্ত্বের জন্য চেনেন, তবে 1921 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোর আরও অদ্ভুত এক আচরণ ব্যাখ্যা করার জন্য, ফটো ইলেকট্রিক ইফেক্ট। 1900 সালের দিকে জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম ধারণা দেন তরঙ্গ চলাচল করে ছোট ছোট প্যাকেটে। দৃশ্যমান আলোর ক্ষেত্রে এই ধারণা প্রয়োগ করেন আইনস্টাইন। প্রথমবারের মতো তিনি ব্যাখ্যা করেন যে আলো তরঙ্গের মতো যেমন আচরণ করে, তেমনি আবার আচরণ করে ক্ষুদ্র শক্তিকণার মতো, যাকে আমরা এখন ফোটন বলি। যখন বিভিন্ন কম্পাঙ্ক বা রঙের আলো কোনো বস্তুতে পড়ে, সেখান থেকে ইলেকট্রন ছিটকে বের হয়, যা নড়াচড়া করে বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে পারে। কিন্তু মূল কথা হলো, আইনস্টাইন দেখিয়েছিলেন যে এটি তখনই ঘটে যখন বস্তু থেকে ইলেকট্রন ছাড়িয়ে দেওয়ার জন্য ফোটনের শক্তি যথেষ্ট হয়। এই ইফেক্ট আমাদের ব্যাখ্যা করে কিভাবে সোলার সেল সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে, কেন এক্সরে সেন্সর আমাদের হাড়ের ছবি তুলতে পারে, কিংবা স্বয়ংক্রিয় দরজা কিভাবে বুঝে কখন খুলতে হবে। পদার্থবিদ উইলার্ড বয়েল এবং জর্জ স্মিথ আইনস্টাইনের আবিষ্কারকে আরও এগিয়ে নিয়ে যান। উদ্ভাবন করেন সিসিটি সেন্সর, যা আলোকে ডিজিটাল ছবিতে রূপান্তর করে এবং ফটোগ্রাফির জগতে বিপ্লব ঘটায়। একই কাজ করে CMOS সেন্সর। সেগুলো কয়েক দশক পরে নাসা তাদের মহাকাশ মিশনের জন্য উন্নত করে। CMOS আজ স্মার্টফোন ক্যামেরা সহ অসংখ্য যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সূচনা হিসেবে বিবেচিত হয়। এই তত্ত্ব বিজ্ঞানের চেহারা বদলে দেয়, কারণ এটি দেখায় সবচেয়ে ক্ষুদ্র স্তরে বিশ্বের আচরণ আমাদের ধারণার চেয়েও অদ্ভুত এবং জটিল। অতি ক্ষুদ্র স্কেলের কথা বলতে গেলে আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে বিজ্ঞানীরা এমন একটি উপায় আবিষ্কার করেছিলেন, যা দিয়ে ক্রিস্টালের সাহায্যে অবিশ্বাস্য সূক্ষ্মতায় জেনে ফেলা যায় জিনিসপত্র কি দিয়ে তৈরি। ঠিক তাই, তারা 20 শতাব্দীর অন্যতম বড় বৈজ্ঞানিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এক্স-রে ক্রিস্টালোগ্রাফি। এটি এতই গুরুত্বপূর্ণ যে এই ক্ষেত্রে অগ্রগতির জন্য একাধিক নোবেল পুরস্কারও দেয়া হয়েছে। কিন্তু এটা আসলে কি?
1912 সালে জার্মান পদার্থবিদ ম্যাক্স ফন লাওয়ে দেখেন এক্সরে যখন কোনো ক্রিস্টাল বা স্ফটিকের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তা অনন্য সব নকশা তৈরি করে। এর কিছুদিন পর ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হেনরি ব্র্যাগ তার ছেলে লরেন্স ব্র্যাগকে গবেষণায় দিক নির্দেশনা দেন, যিনি পরে ব্র্যাগের সূত্র প্রণয়ন করেন। একটি ছোট সমীকরণ যা প্রথমবারের মতো এই নকশাগুলোকে ডিকোড করে দেখালো স্ফটিকের ভেতরে কোন স্থানে কোন পরমাণু অবস্থান করছে। এর অর্থ বিজ্ঞানীরা বিন্যাস বা গঠন মানচিত্রায়ন করতে সক্ষম হলেন। অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে গবেষকরা নতুন নতুন জিনিস তৈরি করতে পারলেন, যেমন ওষুধ তৈরি, ডিএনএর রহস্য উন্মোচন কিংবা ইলেকট্রনিক্সের উন্নয়ন। এজন্য বাবা ছেলে 1915 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পান, আর এক্সরে ক্রিস্টালোগ্রাফি তখন থেকেই বিজ্ঞানকে নতুন রূপ দিতে শুরু করে। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এটি ব্যবহার করেছিলেন তার বিখ্যাত ফটো 51-এ, যা ডিএনএর দ্বিহেলিক্স কাঠামো আবিষ্কারে বড় ভূমিকা রেখেছিল। ডরোথি হজকিন চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনেন ইনসুলিন, ভিটামিন বি12 এবং পেনিসিলিনের গঠন উদ্ঘাটন করে, যা জীবন রক্ষাকারী ওষুধ ও উন্নত চিকিৎসার পথ তৈরি করে দেয়। কাজের স্বীকৃতি হিসেবে 1964 সালে তিনি রসায়নের নোবেল পুরস্কার পান। এমনকি মঙ্গল গ্রহেও পৌঁছে গেছে এক্সরে ক্রিস্টালোগ্রাফি। নাসার কিউরিওসিটি রোভার এটি ব্যবহার করে মঙ্গলের খনিজ পরীক্ষা করছে এবং অতীতের পানির উপস্থিতির খোঁজ করছে। পৃথিবী থেকে মহাকাশ সবকিছুকে যেন একসাথে গেঁথে রেখেছে আরেক আবিষ্কার। ভাবুন তো, পপকর্ন, ওয়াইফাই আর বিগ ব্যাং এর কমন কিছু বিষয় কি? এরা সবাই মাইক্রোওয়েভের সঙ্গে জড়িত। মাইক্রোওয়েভকে আপনি ভাবতে পারেন অত্যন্ত উচ্চ শক্তি সম্পন্ন রেডিও তরঙ্গ হিসেবে। মাইক্রোওয়েভ ওভেনে খাবারের পানিতে থাকা অণুগুলো প্রায় 2.4 গিগাহার্টজ কম্পাঙ্কের তরঙ্গ শোষণ করে। এতে অণুগুলো কাঁপতে থাকে এবং তাপ উৎপন্ন হয়, যার ফলে পপকর্ন ফেটে যায়। একই কম্পাঙ্ক ব্যবহার করে ওয়াইফাই। এতে অনেক কম মাত্রায় তারবিহীনভাবে বিপুল পরিমাণ ডেটা যন্ত্রগুলোর মধ্যে আদান প্রদান করা যায়। ইন্টারনেটের বহু আগে 1800 দশকের শেষের দিকে ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মাইক্রোওয়েভ প্রযুক্তির পথিকৃৎ ছিলেন। তার একটি যন্ত্র তো আজকের 5G'র মতো তরঙ্গ সৃষ্টি করত, কিন্তু তার কাজের বহুটাই আজ বিস্তৃত। 1930-এর দশকে ইতালিয়ান প্রকৌশলী গুলিয়েলমো মার্কনি প্রথম মাইক্রোওয়েভ ব্যবহৃত টেলিফোন তৈরি করেন, যা ভ্যাটিকান ও পোপের গ্রীষ্মকালীন বাসভবনের মধ্যে যোগাযোগ স্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাইক্রোওয়েভ প্রযুক্তিকে দ্রুত এগিয়ে নিয়ে যায় ম্যাগনেট্রন আবিষ্কারের মাধ্যমে। এটি উন্নত রাডার ব্যবস্থার পথ তৈরি করে, যা মিত্রবাহিনীকে বড় সুবিধা দেয়। এর কিছুদিন পর মার্কিন প্রকৌশলী পার্সি স্পেন্সার লক্ষ্য করেন ল্যাবে থাকা একটি ম্যাগনেট্রনের কাছে দাঁড়াতেই তার পকেটে থাকা চকলেট বার গলে গেছে। এ থেকেই জন্ম নেয় মাইক্রোওয়েভ ওভেন। কিন্তু মাইক্রোওয়েভ পৃথিবীর বাইরেও আছে। 1964 সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন আবিষ্কার করেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যা বিগ ব্যাং এর প্রতিধ্বনি। 13.8 বিলিয়ন বছর পরও এই প্রতিধ্বনি সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে আছে। এই আবিষ্কারের জন্য তারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ভাবতে অবাক লাগে যে তরঙ্গগুলো আমাদের ডিভাইসকে সংযুক্ত করে, সেগুলোই আবার আমাদের যুক্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম মুহূর্তের সঙ্গে।